অনেক দিন আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত চন্দনগ্রাম নামের এক গ্রামে এক ছেলে বাস করত। কিন্তু এখন সে সেখানে নয়। সে এই মুহূর্তে এক রহস্যময় তটের ধারে বসে নিজের স্বপ্নের জগৎ গড়ে তুলছে। ছেলেটি বলল, গ্রামের লোকেরা বলে এটা কোনো সাধারণ নদী নয়। এই নদীতে এক কন্যার রূপ বাস করে, যে মাঝে মাঝে দেখা দেয়। কেউ তাকে দেখলে হয় তার জীবন বদলে যায়, নয়তো সে নিজেই জলের স্রোতে মিশে যায়। কিন্তু আমাকে তো এখানে কখনো কিছু দেখা দেয় না। জানি না কেন গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায়। এ কথা বলে সে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু সে সেই কাগজটা, যেটা সে প্রতিবার এখানে আসলে সঙ্গে রাখত, সেদিন ভুল করে তটে ফেলে চলে গেল। গ্রামীণ লোকেরা বলাবলি করতে লাগলো, আরে ওই দেখো, ওই ছেলেটা পাগল হয়ে গেছে। প্রতিদিন একা একা নদীর ধারে যায়, বলে কেউ নাকি তাকে ডাকে। সে নীলধারা পর্যন্ত যায়, যেখান থেকে কেউ আজ পর্যন্ত ফিরে আসেনি। একদিন না একদিন এও হারিয়ে যাবে। বাড়ি ফিরে ছেলেটি তার মাকে জিজ্ঞেস করল, মা, সত্যি কি নীলকন্যা সেই নদীতেই থাকে? কিন্তু সে আমাকে কখনো দেখা দেয় না কেন? মা বলল, হ্যাঁ বাছা, নীলকন্যা সত্যি সেখানে থাকে। আমি ছোটবেলায় খেলতে খেলতে একদিন সেই নদীর ধারে গিয়েছিলাম। তখন আমি তাকে এক ঝলক দেখেছিলাম। এতটাই ভয় পেয়েছিলাম যে আর কোনো দিন সেখানে যাইনি। শুনেছি নীলধারার ওপারে একটা অভিশপ্ত গুহা আছে, যেখানে হাজার হাজার মানুষ পাথর হয়ে পড়ে আছে। গুহার দরজায় একটা লাল রত্ন ঝুলছে, যেটা পেতে গিয়ে কেউ আর ফিরে আসেনি। পরদিন সকালে ছেলেটি আবার সেই নদীর ধারে এলো সেই কাগজটা খুঁজতে, কিন্তু পেল না। আরে, কোথায় গেল? আমি তো কালকে এখানেই ভুল করে ছেড়ে চলে গিয়েছিলাম। হয়তো বাতাসের জন্য সামনের দিকে উড়ে গেছে। দেখি একটু সামনে গিয়ে। এটা বলে ছেলেটি সেই কাগজটি খুঁজতে লাগে, কিন্তু অনেক খোঁজার পর পেল না। শেষমেশ ক্লান্ত হয়ে এক পাথরের পাশে বসে পড়ল। আর এক সময় সে সেখানেই ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে যখন তার চোখ খুলে গেল, সে দেখল নীল আভায় ঘেরা এক অপূর্ব সুন্দরী যুবতী বসে আছে। তার পরনে নীল বস্ত্র, চোখ দুটো তারার মতো উজ্জ্বল, আর চুল নীল আকাশের মতো রঙিন। মনে হচ্ছিল সে যেন কারোর প্রতীক্ষায় আছে। নীলকন্যা ঠেলেকির দিকে তাকালো। প্রথমবার তার মনে হলো কেউ তাকে লোভ নয়, বোঝার চোখে দেখছে। আরে, এই ছেলেটা কে? নীলকন্যা ধীরে ছেলেটিকে দেখে আর একসময় জলে মিশে যায়। ছেলেটি মুগ্ধ হয়ে বলল, তুমি কে? তুমি কি নীলকন্যা? তুমি কি আমার সঙ্গে কথা বলতে পারবে? কিন্তু কোনো উত্তর এলো না। অনেকক্ষণ ছেলেটি নদীর দিকে তাকিয়ে হতাশ হয়ে ফিরে যেতে লাগলো। কিন্তু তার মনে খুশি ছিল, কারণ শেষমেশ নীলকন্যার দেখা পেল। তখনই পেছন থেকে এক সুরেনা কণ্ঠে ভেসে এলো, এই যুবক, কে তুমি? এখানে কেন আসো? ছেলেটি বলল, আমি এপাশের গ্রামের ছেলে। আমি তোমারই খোঁজে এখানে আসি। তুমি কি সেই নীলকন্যা? নীলকন্যা বলল, হ্যাঁ, আমি জলের আত্মা। যুগে যুগে মানুষ আমাকে পেতে চায়, কিন্তু কেউ আমাকে বোঝে না। তুমি প্রথম, যার চোখে আমি লোভ নয়, বোঝার ইচ্ছে দেখেছি। তারপর থেকে তারা প্রতিদিন দেখা করতে লাগে আর কথা বলতে লাগে। নীলকন্যা তাতে সমুদ্রের রহস্যের গল্প শোনাত। একদিন তারা যখন কথা বলছিল, তখন গ্রামের কিছু লোক তাদের দেখে ফেলল। ওই দেখ, ও নীল চুলওয়ালি মেয়েকে, চোখ দুটো সমুদ্রের মতো চকচক করছে। আর ও তো সেই পাগল ছেলেটি, যে প্রতিদিন এই নীল নদের দিকে আসত। এই মেয়েটি কোনো দেবী, না হলে কোনো নারী। এই খবর রাজা পর্যন্ত পৌঁছল। মহারাজ, নীল ঝিল থেকে একজন মেয়ে বেরিয়েছে, যে জলকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, আর সে একটি পাগল ছেলেকে নিজের বশে করে নিয়েছে। রাজা ভাবল, এক পুরনো বইয়ে পড়েছিলাম, নীল ঝিলের কন্যার প্রেমেই অমৃতের বরদান লুকিয়ে আছে। এক রহস্যময় নারী, যে সৎ মানুষদের দেখা দেয়। নিশ্চয়ই এই সেই দেবী। তাই যদি হয়, তাহলে এমন দিব্য দৃষ্টি এই রাজ্যে শুধু আমারই থাকা দরকার, যার ভালোবাসা পেয়ে আমি অমর হতে পারব। তাকে যেভাবেই হোক
আমার রাজ্যে আনতেই হবে। মহারাজ, কিন্তু আমার বিচার এটা বলবে, আমাদের ওই ছেলেটিকে বন্দি করা উচিত। তাহলে দেখবে সেই জলের নারী তাকে খুঁজতে খুঁজতে ঠিক আমাদের রাজ্যে চলে আসবে। তুমি সঠিক কথাই বলেছ, এটাই করা দরকার। রাজা আদেশ দিলেন ছেলেটিকে বন্দি করতে, যাতে নীলকন্যা তাকে খুঁজতে এসে রাজ্যে প্রবেশ করে। এরপর রাজার সৈন্যরা ছেলেটিকে বন্দি করে নেয়। কয়েকদিন কেটে গেল, ছেলেটি না আসায় নীলকন্যা চিন্তিত হয়ে উঠল। কতদিন হয়ে গেল ছেলেটি আমার সঙ্গে দেখা করতে এলো না, আবার সে কোনো বিপদে পড়েনি তো? এরপর নীলকন্যা তার দেবদৃষ্টি দিয়ে দেখল নাবিক রাজ্যের কারাগারে বন্দী। আরে তুই সত্যি বিপদে আছে, আমাকে এই ছেলেটির বাঁচাতে হবে। সে সঙ্গে সঙ্গে রওনা হলো তাকে উদ্ধারের জন্য। কিছুক্ষণ পর নীলকন্যা সেই রাজ্যে পৌঁছে যায়। রাজপ্রাসাদে পৌঁছে সেই রাজাকে বলল, হে রাজা, তুমি এই নিরপরাধ ছেলেটি কেন বন্দি করেছ? রাজা বলল, ও তোমাকে প্রতারণা করতে এসেছে, আমি তোমাকে রক্ষা করেছি। এর বদলে আমি চাই তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে রানী করব। নীলকন্যা শান্তস্বরে বলল, যদিও প্রতারক হতো আমি চিনতে পারতাম। আমি রাজপাটে নয়, ভালোবাসায় বাঁধা। এই ছেলেটাই আমার ঘর। রাজা ক্রুদ্ধ হয়ে উঠল, তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমি তোমার প্রেমিককে হত্যা করব এবং তোমার নদীকে বিষে পরিণত করব। নীলকন্যা বুঝল রাজা অমৃতের লোভে পাগল। সে বলল, রাজা, আমি জানি তুমি অমৃত চাও, আমি তোমাকে তা দেব, কিন্তু আমাকে কিছু সময় দাও। এটা বলে সেই নীলকন্যা সেই নীল নদে ফিরে গেল আর রহস্যময় গুহা থেকে সেই লাল রত্নটি নিয়ে এলো। এবং রাজাকে দিল আর বলল, এটাই সেই রত্ন যা তোমাকে অমর বানিয়ে দেবে। এই রত্নের আলোয় অল্প সময়ে তোমার রাজ্য অমর হয়ে যাবে। এটা বলে নীলকন্যা ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজা আনন্দে ভরে উঠল, কিন্তু রত্নের আলো ছড়িয়ে পড়তেই রাজা ও পুরো রাজ্য পাথরে পরিণত হলো। এইভাবে সে দুষ্ট রাজাকে তার লোভের শাস্তি দিল এবং ছেলেটির সঙ্গে তার প্রেমের মিলন ঘটল। এরপর তারা দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এখন ছেলেটি যেন এক রাজা আর নীলকন্যা তার সমুদ্র সম ভালোবাসা। একটি ছিল এক বিশাল সুন্দর বাগান। সেই বাগানে অনেক বড় বড় গাছ ছিল। বাগানটি ছিল এক দানবের। একদিন সে 7 বছরের জন্য কোথাও চলে গিয়েছিল। 7 বছর পর যখন দানব ফিরে এলো, সেই দেখল তার সুন্দর বাগানে কিছু শিশু খেলছে। দানব জোরে চিৎকার করে বলল, তোমরা এখানে কি করছো? চলে যাও এখান থেকে, এটা আমার বাগান। শিশুরা ভয় পেয়ে দৌড়ে পালালো। দানব বাগানের চারপাশে উঁচু প্রাচীর তুলে দিল এবং একটি সতর্ক বার্তা টাঙালো, দূরে থাকো, ভিতরে আসা একেবারে নিষেধ। দানব ছিল খুবই স্বার্থপর। শিশুরা দুঃখ পেল, কারণ তাদের খেলার জায়গা আর রইল না। শিগগিরই বসন্ত এলো, কিন্তু দানবের বাগানে তখনও শীতই রয়ে গেল। গাছে কোনো ফুল ফুটল না। দানব ভাবতে লাগলো, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। সবার বাগানে বসন্ত ঋতু চলে এসেছে, কিন্তু আমার বাগানে বসন্ত ঋতু আসতে এত দেরি করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন দানব বিছানায় শুয়েছিল। হঠাৎ দানব কোকিলের মধুর ডাক শুনল। জানালা দিয়ে তাকাতেই দেখল শিশুরা দেয়ালে বড় একটি ছিদ্র করেছে এবং ভেতরে ঢুকেছে।
দানবকে বাইরে তাকাতে দেখে শিশুরা ভয় পেয়ে পালিয়ে গেল। তবে একটি ছোট্ট শিশু থেকে গেল, কারণ সে দেয়ালের ছিদ্র পর্যন্ত উঠতে পারছিল না। দানব বাইরে এসে শিশুটিকে কোলে তুলে নিল। তখন দানবের মনে হলো, আমি কত স্বার্থপর ছিলাম। এখন আমি বুঝতে পারছি আমার বাগানে বসন্ত ঋতু আসছে না কেন। সে প্রতিজ্ঞা করল, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমার বাগান থাকবে শিশুদের খেলার মাঠ হিসাবে। দানব একটি বড় হাতুড়ি নিয়ে দেয়াল ভেঙে ফেলল। মানুষ দেখল দানব শিশুদের সঙ্গে খেলছে। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় শিশুরা দানবকে প্রণাম করে বাড়ি ফিরত। কিন্তু দানব খুঁজতে লাগলো সেই ছোট শিশুটিকে। সে জিজ্ঞেস করল, বাচ্চারা, সেই ছোট্ট ছেলেটি কোথায়? জানি না, সে যেন কোথাও চলে গেছে। দিন কেটে গেল, বছর ঘুরল, দানব বুড়ো হয়ে গেল। এক শীতের সকালে হঠাৎ সে দেখল একটি গাছে ফুল ফুটেছে, আর সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট শিশু। দানব আনন্দে কেঁদে উঠল। সে বলল, ও আমার প্রিয় বাচ্চা, তুমি আবার ফিরে এসেছো। আজ আমি সত্যিই খুশি। তোমার কারণে আমার বাগান স্বর্গের মতো হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ। সে শিশুটিকে বুকে জড়িয়ে নিল। শিক্ষা: অন্যের সঙ্গে ভাগাভাগি করতে শিখতে হবে। স্বার্থপরতা আমাদের জীবনকে অন্ধকার করে তোলে, আর ভালোবাসা ও মমতা জীবনকে বসন্তে ভরিয়ে দেয়। একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে একটি বুদ্ধিমান নেকড়ে ছিল। নেকড়ে খুব বুদ্ধিমান ও চতুর ছিল। একবার নেকড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি মরা হাতি। আরে বাহ, মৃত হাতি! এই হাতি তো আমাকে অনেক দিন বসি খাওয়াবে। হ্যাঁ, হা, হা, হা। নেকড়ে তার পাঞ্জা দিয়ে সেই হাতির চামড়া ছিঁড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু চামড়াটি খুব শক্ত হওয়ায় তার পক্ষে কাটা বা ছেঁড়া তার সামর্থ্যের বাইরে ছিল। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলো এক শক্তিশালী সিংহ। সিংহকে দেখে নেকড়ে বলল, মহারাজ, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি কখন আসবেন আর আমি আপনাকে এই উপহারটি দেব। এখন আপনি চলে এসেছেন, নাম আমার উপহারটি স্বীকার করুন। শক্তিশালী সিংহ উত্তর দিলে, তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি তো আমার সব জানো। আমি অন্যের শিকারে হাত দিই না। যেহেতু এটা তুমি স্বীকার করছো, এই শিকারটি তুমি খাও। ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা। কিন্তু সমস্যা শেষ হয়নি। অল্প দূরেই এসে পৌঁছল আরেকটি সাধারণ বাঘ। সে তৎক্ষণাৎ বলল, আরে বাঘ মামা, আপনি তো মৃত্যুর মুখে ঘুরে বেড়াচ্ছেন। মৃত্যুর মুখে মানেটা কি? আরে বাঘ মামা, এই হাতিটি বড় সিংহ মহারাজ মেরেছে, আর আমাকে এটি পাহারা দিতে বলেছে। সে যাওয়ার আগে আমাকে বলেছে, যদি কোনো বাঘ এদিক দিয়ে আসে বা যায়, তাহলে আমি যেন তাকে জানিয়ে দিই। আর যদি আমি তাকে বলি তুমি এসেছো, তাহলে তোমাকে সে মেরে ফেলবে, কারণ মহারাজ চান না তার শিকারের আশেপাশে কোনো বাঘ ঘোরাঘুরি করুক। কি বলছো শিয়াল ভাগ্নে? তাহলে এখন আমি কি করি? আমার প্রিয় মামা, তুমি চিন্তা করো না। তুমি এখানে এসেছো, আমি মহারাজকে বলবো না। তুমি এখন এখান থেকে পালাও। ঠিক আছে শিয়াল ভাগ্নে, আমি এখানে এসেছি, তুমি সিংহ মহারাজকে বলো না। এই বলে বাঘ ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক চিতা এলো। নেকড়ে মনিহীনভাবে ভাবল, চিতার দাঁত তো অনেক লম্বা আর ধারালো, কেননা এই চিতাকে ব্যবহার করে হাতির চামড়া কাটানো যায়। তাই সে তৎক্ষণাৎ বলল, আরে মামা, কোথায় ছিলে এতদিন? অনেক দিন হলো তোমাকে দেখি না। কোথায় ছিলে এতদিন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত।
এই দেখো, এই হাতিটা বড় সিংহ মহারাজ মেরেছে। আমাকে এটি দেখভাল করতে বলা হয়েছে, কিন্তু তুমি যদি এই হাতিটা খেতে চাও তাহলে তাড়াতাড়ি এটাকে ছিঁড়ে খেয়ে ফেলো। না না, এটি সিংহ মহারাজ মেরেছে। যদি সে জানতে পারে আমাকে সে মেরে ফেলবে, আমি এটি খেতে পারবো না। এটি আমার স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। আরে মামা শোনো, শ্বাস রাখো আর খেতে শুরু করো। আমি পাহারা দিচ্ছি, যদি সিংহকে আমি দেখতে পাই আমি তোমাকে জানিয়ে দেবো, তখন তুমি পালিয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি বলছো তাই করি। চিতা নেকড়ের কথায় ফেসলেন এবং সে নেকড়ের ফাঁদে পড়ে গিয়ে হাতির কাছে গেল। চিতা হাতির চামড়া ছিঁড়তে লাগলো। চামড়া যেই ছিঁড়ে গেল, নেকড়ে চিৎকার করে বলল, আরে মামা পালাও পালাও, সিংহ এসেছে, পালাও পালাও। কি বলছো ভাগ্নে? তাহলে তো আমার এখান থেকে লাভ নেই, আমি এখন পালাই। এইভাবেই নেকড়ে নিজের খাওয়ার ব্যবস্থা করে ফেলল। চতুরতা দিয়ে সবচেয়ে কঠিন কাজও সহজ করে ফেলল। বুদ্ধিমত্তায় সবচেয়ে কঠিন কাজও সহজ করা যায়।